চলো ছাত্রছাত্রীগণ, জায়গা আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 9 রাশিবিজ্ঞান। যে রাশিবিজ্ঞান হচ্ছে একটি অঙ্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কারণে এর সাহায্যে আমরা বিভিন্ন অবিন্যস্ত তথ্যকে বিন্যস্ত আকারে সাজাতে পারি, আর সেখান থেকে যে প্রকৃত দুটি পরিমাণের মধ্যে আমরা সঠিকভাবে তুলনা করতে পারি। যেমন দেখা হলো একটি ক্লাসে হয়তো দেখা গেলো 60 জন ছাত্রছাত্রী আছে, তা দেখা গেলো একটা পরীক্ষা নেওয়া হলো। তাহলে পরীক্ষার ফলটা কেমন হলো, ভালো কি খারাপ, আর বুঝবো কি করে? যদি আমরা প্রতিটি ছাত্রের পৃথকভাবে যদি কত নম্বর পেল সেটা যদি গণনা করতে যাই, তা সেটা কিন্তু অত্যন্ত অসুবিধাজনক হয়। তাই এক্ষেত্রে রাশি বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়। তা দেখা যাক যে রাশি বিজ্ঞানের সাহায্যে আমরা কিভাবে যে কোনো সমস্যার সহজে সমাধান করতে পারি। তাহলে প্রথমে দেখো পাতা 151। পাতা 151, সেখানে একটি গ্রামের পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ দেওয়া আছে 50টি পরিবারের। আর নিচে দেখো ছক সাজানো আছে। প্রথম ছকে আছে দৈনিক খরচ, দ্বিতীয় আছে টেলিমার্ক, আর তৃতীয় হচ্ছে পরিসংখ্যা। দৈনিক খরচ প্রথম 75 টাকা, সেটি হচ্ছে 4টি পরিবারের। তাই টেলিমার্ক হচ্ছে 4টি দাগ। দৈনিক খরচ 90 টাকা, সেটি হচ্ছে 3টি পরিবারের, তার 3টি দাগ। দৈনিক খরচ 110 টাকা, সেটি 6টি পরিবারের, তাই সেখানে হচ্ছে 6টি দাগ। এইভাবে বিভিন্ন তথ্য সাজানো আছে। তাহলে এখান থেকে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেগুলো আমাদের যে এই রকম সাজানোর জন্য দরকার। এক্ষেত্রে প্রথমে আমাদের উপরে ছকে যে 50টি পরিবারের দৈনিক খরচ দেওয়া আছে তাকে বলা হচ্ছে কি, যে কাঁচা তথ্য, যেটি সাজানো থাকে না, যেটি এলোমেলো ভাবে দেওয়া থাকে, তাই কাঁচা তথ্য। নিচে যে ছকটা দেওয়া আছে তাকে হচ্ছে বিন্যস্ত তথ্য, সে সাজানো, আর সেটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা দুই রকমের হয়। পরিসংখ্যা বিভাজন তালিকায় যেটা আছে দৈনিক খরচটা বলা হচ্ছে এখানে চল, টাকা বলা হচ্ছে। কারণ দৈনিক খরচটা উপর নির্ভর করে কিন্তু পরিবার সংখ্যা আসছে, তাই দৈনিক খরচটা হচ্ছে চল, আর পরিবার সংখ্যা হচ্ছে পরিসংখ্যা। এখন এই চলটা হয় দুই রকম, একটা যে বিচ্ছিন্ন চল আর একটা অবিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চল, অবিচ্ছিন্ন চল। তাহলে বিচ্ছিন্ন চল মানে কি? বিচ্ছিন্ন চল মানে হচ্ছে যদি দেখা যায় যে কোন চল সংখ্যার দুটি মানের মধ্যে আমরা যদি যে অন্য কোনো মান না নিতে পারি, মানে কি, যে দেখা হলো দুটি মানের মধ্যে দেখা হলো যার মধ্যে হয়তো আমরা যে তার মধ্যে আমরা হয়তো অন্য কোনো মান নিতে পারলাম না, তখন তাকে বিচ্ছিন্ন চল বলা হচ্ছে। কিন্তু যদি দুটি মান এমনি থাকলো যার মধ্যে আমরা যে কোনো মানই নিতে পারি, অর্থাৎ মানটা যা খুশি হতে পারে, তখন দেখা হচ্ছে অবিচ্ছিন্ন চল। যেমন দৈনিক খরচের ক্ষেত্রে এখানে আছে 75 টাকা, তাই 90 টাকা। কিন্তু টাকার ক্ষেত্রে 75 আর 90-এর মাঝে আমরা যে কোনো মান নিতে পারি, 76 হতে পারে, 77 হতে পারে, 78 হতে পারে, তাই সেটা হচ্ছে এটা অবিচ্ছিন্ন চল। কিন্তু যদি এমন কিছু থাকে যেখানে হয়তো এরকম নেওয়া সম্ভব হলো না, তখন দেখা যাচ্ছে বিচ্ছিন্ন চল। যেমন যদি লোক সংখ্যা থাকে, লোক সংখ্যাতে যদি নয়, লোক সংখ্যা দেখালো 10 জন হতে পারে বা 11 জন হতে পারে, কিন্তু 10 আর 11 মাঝে অন্য কোনো সংখ্যা থাকতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। খরচ ভগ্নাংশ হতে পারে টাকাটা, কিন্তু লোক সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তাই সেটা হচ্ছে বিচ্ছিন্ন চল দ্বারা প্রকাশিত। কিন্তু খরচকে আমরা অবিচ্ছিন্ন চল দ্বারা প্রকাশ করতে পারি। এর পরের পাতায় দৈনিক খরচকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে।
অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা গেল যে দৈনিক খরচ হোক বা অন্যান্য যে সময় চল সংখ্যা থাকে তা দেখালো মানটা হয়তো অনেক বেশি মান পেলাম। যেমন যদি একটি ক্লাসে দেখালো 90 নম্বরের পরীক্ষা নেওয়া হলো, ক্লাসে দেখালো 200 জন ছাত্রছাত্রী আছে মোট। তো 200 জন ছাত্রছাত্রীর যদি 90 নম্বরের পরীক্ষা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখালো কেউ তো 90 পেল, কেউ 89 পেল, কেউ দেখা গেল 88 পেল, কেউ 80, কেউ 70। তাহলে এত বিভিন্ন মান নিয়ে কাজ করাটা হয় অত্যন্ত অসুবিধাজনক। সেজন্য যে এত মান না নিয়ে কি করা হয়, মানে একটা সীমা নেওয়া হয়। মানে একটা সীমা নিয়ে সেখান থেকে কিন্তু সহজেই তার মধ্যে তুলনা করা যায়। যেমন যে গ্রেডেশন যেটা হয় সেটা বি প্লাস হোক বা সি হোক বা সি প্লাস হোক, এগুলো সব কিন্তু দেখবে মানে একটা সীমার মধ্যে থাকে। সেই মানের সীমার মধ্যে মোটামুটি যেটা পাচ্ছি সেটাকে একই রকম ধরা হয়। ঠিক এখানে একইভাবে যে একটা মানের সীমার মধ্যে দেখালো কি যে নেওয়া হলো যেটা চল সংখ্যাটাকে, আর সেই সীমাটা বলা হচ্ছে একটা শ্রেণী। শ্রেণীর সবচেয়ে ছোট মানটা বলা হচ্ছে তার নিম্ন সীমা, আর সবচেয়ে বড় মানটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। যেমন পাতা 152-তে দেখবে আগের যেটা সমস্যা ছিল তারই ছক 2 দেওয়া আছে যে দৈনিক খরচ, টেলিমার্ক আর পরিসংখ্যা, কিন্তু এক্ষেত্রে সেখানে দেওয়া আছে শ্রেণী হিসাবে। শ্রেণী হিসাবে যেমন 70 থেকে 105 টাকা দেওয়া আছে, সেটা দেখা গেল কতজন পরিবার থাকছে, 7 জন পরিবারের তো 7টি দাগ। 105 থেকে 140 সেটা গেল কোটি পরিবারের 13টি পরিবার, 13টি দাগ। এইভাবে কিন্তু সেখানে সাজানো আছে। যেমন প্রথম যেটা আছে 70 থেকে 105 শ্রেণী, তার ক্ষেত্রে নিম্ন সীমা হচ্ছে 70 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 105 সেক্ষেত্রে। আর যে 70 থেকে 105 এই শ্রেণীটাকে বলা হচ্ছে একটি শ্রেণী অন্তর, ক্লাস ইন্টারভাল এটা বলা হয়। এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল এটা বলা হচ্ছে। এবারে এই যে শ্রেণী অন্তরগুলো যেগুলো থাকে তাকে আবার দুভাগে প্রকাশ করা হয়। একটা বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, আর একটা শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি। শ্রেণী বহির্ভূত পদ্ধতি কি আর শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি কি? যদি দেখা যায় দুটি শ্রেণী এরকম থাকলো, যে দুটি শ্রেণীর মধ্যে যদি প্রথমটি যেখানে শেষ হলো, দ্বিতীয়টি যদি সেখান থেকে শুরু হয়, অর্থাৎ মাঝে যদি কোনো গ্যাপ না থাকে, তখন সেই পদ্ধতি বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। যেমন এখানে দেখবে 70 থেকে 105 আছে, তারপরে 105 থেকে 140 আছে, অর্থাৎ প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে কিন্তু কোনো মাঝে গ্যাপ নাই, তাই এটাও বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। কিন্তু যদি দেখা যেত যে 70 থেকে 105 হলো, তারপরে তো 106 থেকে 140 হতো, তা সেটা তো শ্রেণী বহির্ভূত পদ্ধতি, শ্রেণী অন্তর্ভূত পদ্ধতি সেটা হতো যদি দেখাতো যে দুটির মধ্যে পার্থক্য রয়ে গেল। এবার হচ্ছে শ্রেণী মধ্যমান। অনেক ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান মাপা দরকার পড়ে। তো শ্রেণী মধ্যমানটা কি? শ্রেণী মধ্যমানটা হচ্ছে শ্রেণীর ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এটা হচ্ছে যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যা বোঝাচ্ছে যদি কোন শ্রেণীর পরিসংখ্যাকে
মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটি পাই তাকে বলা হচ্ছে সেই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। যেমন যদি আমরা দেখি যে ছক 2 সেখানে মোট পরিসংখ্যা কত 50, প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত 7, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হবে 7/50। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে। আর হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি? পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে কোন শ্রেণীর পরিসংখ্যাকে যদি যেটা হচ্ছে শ্রেণীটির যে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার মধ্যে যে অন্তর তাকে বলা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। যেমন 70 থেকে 105, এখানে শ্রেণী দৈর্ঘ্য হবে 105 - 70 = 35 শ্রেণী দৈর্ঘ্য এটা। তাহলে কোন শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে যেটি পাই তাকে বলা হচ্ছে তার পরিসংখ্যা ঘনত্ব। যেমন ছক 2 প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 7/35 = 1/5। এবার অঙ্ক থেকে শুরু করা যাক। বাকি যা হবে সেটা পরে পরে বলে যাব, এখন তার অঙ্ক শুরু করা যাক। যেমন কোষে দেখি 11.1, কোষে 11.1 একের অঙ্ক বলেছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য দেওয়া আছে। তাহলে উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি দৈর্ঘ্য হলো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এমনি করে চলতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে সেখানে ছক তৈরি করব। ছক তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে চলক সংখ্যা। চলক সংখ্যা এখানে কি শিশু, চলক সংখ্যা এখানে হচ্ছে যেটা হচ্ছে পরিবারের শিশু সংখ্যা। x সাপেক্ষে i দ্বারা চিহ্নিত করা হলো। এবার টেলিমার্ক আর সবশেষ হচ্ছে পরিবারের পরিসংখ্যা, যাকে চিহ্ন হচ্ছে fi অক্ষর দ্বারা। এবার আমরা একটা করে দেখে যাই আর করে যাই। প্রথম যে শ্রেণী আছে 0 থেকে 2, তাহলে আমরা দেখবো 0 থেকে 2 পর্যন্ত যে কত 0 থেকে 2 পর্যন্ত আছে সেটি কয়টি পরিবারের। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে, একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হচ্ছে কি যে আমাদের যে শ্রেণীটি তৈরি হচ্ছে সেটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে না বহির্ভূত পদ্ধতিতে। যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হয় অর্থাৎ 0 থেকে 2 থাকলো, তাহলে হলো 3 থেকে 5 থাকলো, এইভাবে অর্থাৎ দুটি যে প্রথমটির ঊর্ধ্বসীমা আর প্রথমটি নিম্ন সীমা ও প্রথম ঊর্ধ্বসীমা ও দ্বিতীয়টি নিম্ন সীমার মধ্যে পার্থক্য থাকলো, তা সেই ক্ষেত্রে ঠিক আছে আমাদের 0 থেকে 2 নিতে পারি। কিন্তু যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতি হয় অর্থাৎ প্রথমটি 0 থেকে 2, তারপরে 2 থেকে 4 হলো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে 2টি নেব না, অর্থাৎ প্রথম ক্ষেত্রে শুধু নেব 0 আর 1, 2 এর আগে পর্যন্ত। 2 চলে যাবে কোথায়? 2 চলে যাবে দ্বিতীয় শ্রেণীতে। প্রথম শ্রেণীতে শুধু 0 আর 1 নেব। তাহলে এখানে আমরা দেখি প্রথম শ্রেণীতে 0 আর 1 আছে কটি? 1 একটি, 1 দুটি, 1 তিনটি, 0 চারটি, 0
05 06 17 18 09 10 11, অর্থাৎ 11টি। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 11, টেলিমার্ক হচ্ছে 11, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 1। এখানে টেলিমার্কের ক্ষেত্রে এভাবে লেখা হয় কেন, 4-এর পর একটা দাগ দেওয়া হয় কেন এরকম করে 5 বোঝানোর জন্য? তার পিছনে একটা কারণ আছে। ভাবো যে যদি আমরা একটা দাগ এরকম দিতাম, তাহলে এক্ষেত্রে কি আমাদের বুঝতে হতো অত্যন্ত অসুবিধা যে সত্যি 11টা দাগ আছে নাকি কম আছে বা বেশি আছে। কিন্তু যখন আমরা এইভাবে দাগ দেবো সেই ক্ষেত্রে 4-এর পর এই দাগ মানে স্পষ্ট বোঝা যাবে এটা 5, তাহলে 5 5 10 1 11, তাহলে বোঝাটা হয় অত্যন্ত সুবিধাজনক। এই জন্যই যে 4টি দাগের পর একটা দাগ এইভাবে দেওয়া হয় 5 বোঝানোর জন্য। এরপর 2 থেকে 4, যেহেতু এটা হচ্ছে আগে বললাম শ্রেণী বহির্ভূত পদ্ধতি, তাই এক্ষেত্রে আমরা 4 নেবো না, নেব 2 আর 3। তাহলে কি 2 আর 3 আছে কটি? 2 একটি, 3 2, 2 3, 2 4, 3 5, 2 6, 3 7, 2 8, 2 9, 2 10, 2 11, 3 12, 2 14, 2 13, 2 14, 3 15, 2 16, 2 17, 17। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2। এবার 4 থেকে 6, অর্থাৎ আমরা নেব 4 আর 5, 6 দেবো না। 5 1, 5 2, 4 3, 4 4, 4 5, 4 6, 5 7, 4 8, 4 9, 9টি। এক দুই তিন চার, 1 2 3 4, 6 থেকে 8, 6 থেকে 8 দেখবো আমরা কটা আছে, অর্থাৎ 6 আর 7, 6 1, 6 2, 6 3, 3টি 6 আছে, 7 তো নাই, তাই আমরা এখানে শুরু হবো 3। এবার আমাদের এই অঙ্কটা ঠিক হলো কি হলো না কি করে লিখবো, এক্ষেত্রে আমরা দেখে নেবো মোট পরিসংখ্যার যোগফল কত আসছে। 1 আর 7 8 আর 9 17 3 পরিসংখ্যা 2, 1 আর 2 3 আর 4 40। আর আমাদের মোট পরিসংখ্যা এখানে 40ই দেওয়া আছে, 40টি পরিবার বলা আছে, তাই আমাদের বিষয়টি ঠিক আছে। এরপর আমাদের এখানে দেওয়ার পর হচ্ছে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যার শ্রেণী সীমা। তাহলে শ্রেণী অন্তর কোনটা? শ্রেণী অন্তরগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, এগুলো। ওই যে শ্রেণী দৈর্ঘ্য, এটা 1 নম্বর উত্তর। প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কি লিখি আগে? ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা।
মানে 2 মাইনাস 0 সমান 2। 3 নম্বরে শ্রেণী পরিসংখ্যা। তাহলে শ্রেণীর পরিসংখ্যাগুলি হলো 11, 17, 9 আর 3। আর সবশেষে আসছে শ্রেণী সীমা। শ্রেণী সীমা মানে শ্রেণী ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা। 0, 2 এর ঊর্ধ্ব সীমা 2, নিম্ন সীমা 0। 2 থেকে 4 এর ঊর্ধ্ব সীমা 4, নিম্ন সীমা 2। 4 থেকে 6 এর ঊর্ধ্ব সীমা 6, নিম্ন সীমা 4। আর 6 থেকে 8 এর ঊর্ধ্ব সীমা 8, নিম্ন সীমা 6। এবার 2 দাগের অঙ্ক। দুইটা অঙ্কে আমাদের বলা আছে স্কুলের কোন এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর তালিকা দেওয়া আছে। তাহলে এখান থেকে 1 থেকে 10, 11 থেকে 20, ডট 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 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তাহলে এই অঙ্কটা আগের মতোই বটে, তাই এটা তোমরা ঘরে নিয়ে চেষ্টা করবে। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে, এক্ষেত্রে কিন্তু 1 থেকে 10 এর পর 11 থেকে 20 আসছে। অর্থাৎ এক্ষেত্রে পদ্ধতি হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে 1 থেকে 10 মানে আমরা 10 শুদ্ধ নেব, 10টাকেও আমরা অন্তর্ভুক্ত করব। এটা নয় যে 1 থেকে 10 মানে 9 পর্যন্ত নিলাম, কারণ পরেরটা শুরু হচ্ছে 11 থেকে, অর্থাৎ 10টা কিন্তু প্রথমটাই আসবে, পরেরটা আসবে 11 থেকে 20 পর্যন্ত। 3 দাগের অঙ্ক। মানে যে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে, এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। এবার আমি উপরে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। আচ্ছা, তার কাছে পরিসংখ্যা বিভাজন ছক আগে তৈরি করা যাক। তাহলে এক্ষেত্রে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি কি করে? আগেরটা তো আমাদের শ্রেণী উল্লেখ করে দিয়েছিল, কিন্তু এখানে আমাদের কোনো শ্রেণী উল্লেখ করা নাই, কেন ধরবো কত। তাহলে ধরার পদ্ধতি ধরার জন্য আমরা দেখবো আগে আমাদের সবচেয়ে বড় কত, অর্থাৎ কোন কমলা মানে সবচেয়ে বেশি কমলা লেবুর ওজন কত আর সবচেয়ে কম কমলা লেবুর ওজন কত। তাহলে তাহলে সবচেয়ে কম ওজন হচ্ছে 30 গ্রাম আর সবচেয়ে বেশি ওজন হচ্ছে 110 গ্রাম। এখান থেকে আমরা করবো যে তাহলে তার পার্থক্য কত। তাহলে সবচেয়ে কম ওজন বিশিষ্ট কমলা লেবুর ওজন সমান 30 গ্রাম। সবচেয়ে বেশি ওজন বিশিষ্ট কমলা লেবুর ওজন সমান 110 গ্রাম। এদের মধ্যে পার্থক্য তো
10 - 30 = 80 গ্রাম। এই পার্থক্যগুলো হচ্ছে শ্রেণীর প্রসার, অর্থাৎ শ্রেণীটি এতদূর প্রসারিত 80 গ্রাম পর্যন্ত। এবার এখান থেকে আমরা দেখবো যে আমাদের এক একটা শ্রেণী দৈর্ঘ্য কত হতে পারে। এই জন্য আমরা আগে দেখে নেবো যে আমাদের কটা শ্রেণী প্রয়োজন, কটা শ্রেণী আমরা নিতে পারি। আমাদের শ্রেণী সংখ্যা সাধারণত যে 3 বা 3-এর বেশি হওয়া কিন্তু প্রয়োজন, তার কম কিন্তু শ্রেণীগুলো না হয়। যেহেতু আমাদের 80 গ্রাম পেয়েছি আমরা এক্ষেত্রে, তাহলে সরল আমরা কি করবো, 80-কে যদি আমরা 8 দিয়ে ভাগ যদি করে দিই তাহলে হচ্ছে 10 গ্রাম। তাহলে 8টি শ্রেণী নেওয়া হলে শ্রেণী দৈর্ঘ্য হবে 80/8 = 10 গ্রাম। মনে ধরো 8টি শ্রেণী নিলাম, 8-এর কম বেশি নিতে পারতাম তো? হ্যাঁ, নিতে পারতাম। এক্ষেত্রে নিলাম আমাদের নিজের সুবিধার জন্য, কারণ 8টির শ্রেণী নেওয়া হয় তাহলে আমরা কিন্তু পরপর পেয়ে যাবো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এমনি করে বার করতে পারবো। সেক্ষেত্রে তাহলে এবার শুরু করা যাক। প্রথমে লিখবো আমরা কমলা লেবুর ওজন, গ্রাম, টেলিমার্ক, তারপরে কমলা লেবুর সংখ্যা, পরিসংখ্যা, FI। তাহলে 30 থেকে 40, অবশ্যই যেহেতু আমরা এখানে শ্রেণী বহির্ভূত পদ্ধতি করছি, তা আমরা নিতে হবে 30 থেকে 39 পর্যন্ত, 40 নিতে পারবো না। তাহলে যদি আমরা 30 থেকে 39 পর্যন্ত নিই তাহলে দেখি আমরা কটা কমলা লেবু পাচ্ছি। 35 একটা, 30 দুটো, 30 তিনটা, 30 চারটা, 4টি। তাহলে 30 থেকে 40 এখানে কমলা পরিসংখ্যা হচ্ছে 4টি দাম। 40 থেকে 50, এক্ষেত্রে আমরা 40 থেকে 49 পর্যন্ত। 45 একটা, 45 দুটো, 40 তিনটা, 40 চারটা, 40 পাঁচটা, 45 ছটা, 6। তাহলে 6 আসছে, 1 2 3 4 5 6। 50 থেকে 60, 55 একটা, 55 দুটো, 50 তিনটা, 3টে। তাহলে 3 আসছে, 60 থেকে 70, অর্থাৎ 60 থেকে 69 পর্যন্ত। পঁয়ষট্টি একটা, 60 দুটো, 65 তিনটা, 60 চারটা,
চারটে দাগ। 70 থেকে 80 অর্থাৎ 70 থেকে 79 পর্যন্ত। 70 একটা, 75 2, 70 3, 75 4, 75 5, 75 6, 70 7, 70 8, 8টি দাগ। 80 থেকে 90 অর্থাৎ 80 থেকে 89 পর্যন্ত। 81, 82, 83, 84, 85, 86, 85, 7, 70, 2, 3, 4, 5, 90 থেকে 100 অর্থাৎ 90 থেকে 99। 91, 92, 95, 3, 3, 2, 3, 100 থেকে 110, 101, 102, 103, 3টে, 2, 3। আচ্ছা, এখানে কিন্তু আমরা 109 পর্যন্ত নিলাম, 110 কিন্তু নেওয়া হয়নি। আর যদি 110 আছে তা আমাদের একটা শ্রেণী আরো বাড়াতে হবে, অর্থাৎ 110 থেকে 120 করবো 110 নেওয়ার জন্য। তাহলে কি 110 কটা আছে? 110 একটা, 110 দুটি আছে, 2, তাহলে মোট পরিশ্রম কত হচ্ছে দেখে নিই। 4 4 10, 3 13, 4 17, 8 25, 7 32, 35, 8 2 40, 40 আসছে, অর্থাৎ আমাদের ঠিক আছে। তোমরা চাইলে শ্রেণী সংখ্যা কমাতে পারো বা বাড়াতে পারো, বাড়িয়ে নিজেরাও করে দেখতে পারো যে আসছে শ্রেণী। তবে খেয়াল রাখবে মোট পরিসংখ্যা সর্বদা কিন্তু যেন 40ই আসে। যদি মোট পরিসংখ্যা 40 না আসে তাহলে বুঝবে কিছু না কিছু ভুল হয়েছে। আচ্ছা, এবার এখানে বলা আছে কি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি আর ক্ষুদ্রতর সূচক মানেটা কি? ক্রমযৌগিক মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে আমরা কি বসে নেব যে আমাদের 30-এর কম কটি, যে 30 গ্রামের ওজন কম কটা কমলা নেব, একটা নয়, 0। 40-এর কম কটা, 40 গ্রামের কম, শুধু 4। এবার 50 গ্রামের কম কটা, 50 গ্রামের কম মানে কি সেখানে 30 থেকে 40 আর 40 থেকে 50 দুটো মিলে আসবে, অর্থাৎ 4 আর 6 যোগ হবে 10। তাহলে এই কম দিয়ে যখন আমরা প্রকাশ করছি তখন বলা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযুগ পরিসংখ্যা, আর এখানে যোগ হয়ে আসছে, আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বলা হচ্ছে এটাকে। তা দেখি আমরা যে সেটা কিভাবে করা যায়। এখানে কি আমরা লিখবো কমলা লেবুর ওজন গ্রাম
লিখব কমলা লেবুর সংখ্যার ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 30-এর কম, 30-এর কম ওজন একটা কমলা লেবুরও নেই, অর্থাৎ 0। তারপরে 40-এর কম ওজন, তো 40-এর কম ওজন সেটা একটু কটি কমলা লেবুর, কম হচ্ছে আনা কত পেলাম 30-40 পর্যন্ত 4, তাই 40-এর কম হচ্ছে 4। 50-এর কম, 50-এর কম মানে কি হবে 30 থেকে 40 প্লাস 40 থেকে 50, অর্থাৎ 30 থেকে 40 হচ্ছে 4 আর 40 থেকে 50 হচ্ছে 6, তাই 4 আর 6 যোগ করলে তো হয় 10। 60-এর কম, 60-এর কম মানে কি সেটা 30-এর কম হতে পারে, 40-এর কম হতে পারে, 50-এর কম হতে পারে, আর 60-এর কম, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার নেব কত 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60, এই তিনের যোগফল। 30 থেকে 40 হচ্ছে 4, 40 থেকে 50 হচ্ছে 6 আর 50 60 হচ্ছে 3, তাই 4 প্লাস 6 প্লাস 3, এটা লিখব 4 প্লাস 6 সমান 10। এক্ষেত্রে আমরা করতে পারি 10-এর সঙ্গে 50 প্লাস 60 যোগ করে দিলাম 13। 70-এর কম, এক্ষেত্রে কি করবো এক্ষেত্রে আমরা দেখবো 70-এর 60 থেকে 70 কত, 60 থেকে 70 হচ্ছে 4, তাহলে আমরা 13 সঙ্গে 4 যোগ করে দেবো 17। 80-এর কম, 70 80 হচ্ছে 8, তাহলে 13 প্লাস 8 21। 90-এর কম, তাহলে 80 থেকে 90 কত 7, তাহলে 21 প্লাস 7 সমান 28। তারপরে 100-এর কম, 90 থেকে 100 দেবো কটা, আচ্ছা এখানে একটা কিছু ভুল হলো হচ্ছে 30-এর কম 0, 40-এর কম 4, 50-এর কম 10, 60-এর কম 3, 70-এর কম প্লাস ওইটা 17 প্লাস 8 হবে 25, 25 প্লাস 7 32। এবার 100-এর কম, 90 থেকে 100 হচ্ছে 3, তো 32 প্লাস 3 সমান 35। 110-এর কম, অর্থাৎ 35 প্লাস 3 38, আর 120-এর কম 38 প্লাস 2 40। এটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, যখন কম দিয়ে আমরা প্রকাশ করব, আর যদি বেশি দিয়ে প্রকাশ করি তখন হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। চার দাগের অঙ্ক, 4 দাগের অঙ্কে 45টি বাড়ির ইলেকট্রিক বিলের টাকা পরিমাণ দেওয়া আছে, তাহলে উপরে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে করার। এক্ষেত্রে এখন দেখবে সবচেয়ে কম কত, সবচেয়ে বেশি কত, তো সেই অনুযায়ী যে শ্রেণী অন্তর তৈরি করবে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।